প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে আমি এখন আপনাদেরকে অঙ্ক করাবো এটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014 এসেছে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে সকল ভিডিও আপলোড করা হবে তা আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আগে অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা আছে? ফ্রম দ্য ফলোয়িং ডাটা অফ ডেল্টা কোম্পানি প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। বলা আছে নিচের ডেল্টা কোম্পানির ইনফরমেশন থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে, সেটা আবার ইনডিরেক্ট মেথডে। এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব সেটা ইনডিরেক্ট পদ্ধতিতে, তাই আমাদের এখানে আগে ছক আঁকতে হবে। ডেল্টা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড এর ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2011। তো এরপরে দেখেন আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে তিনটা ধাপে করতে হয়, যার একটি হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা সেই অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু করি। তো আমরা এখানে লিখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এক নম্বরে আমরা এখানে সিরিয়াল দিয়ে লিখি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অপারেটিং অ্যাক্টিভিটিস করতে হলে আমাদের প্রথমে লাগে নিট প্রফিট। যদি আমরা ইনডিরেক্ট মেথডে করি তো আমাদের সেই নিট প্রফিট আগে আনতে হবে। তো দেখেন এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই জায়গায় কোনো জায়গায় কিন্তু আমাদের এখানে নিট প্রফিট দেওয়া নেই। তো নিট প্রফিট বের করার জন্য আমরা একটা ওয়ার্কিং করব, যেই ওয়ার্কিং থেকে আমরা নিট প্রফিট পাবো। তো আমরা সেটি এখানে আগে লিখে নিই, ক্যালকুলেশন অফ নিট ইনকাম ওয়ার্কিং। এক নাম্বার সিরিয়ালতে আমরা লিখি ক্যালকুলেশন অফ নিট ইনকাম। তো এই নিট ইনকাম বের করতে হলে আমাদের রিটেন আর্নিংয়ের সহযোগিতা নিতে হবে। তো রিটেন আর্নিংয়ের সহযোগিতা আমরা যদি রিটেন আর্নিং স্টেটমেন্ট করি যেখানে আমাদের নিট প্রফিট ব্যবহার হয়, তো সেই রিটেন আর্নিং স্টেটমেন্টটাই আমরা এখানে করব। তো আমরা এখানে ছক আঁকছি না, আমরা এমনি সিম্পলি তথ্যগুলো লিখছি। তো যা রিটেন আর্নিংয়ের প্রথম রিটেন আর্নিং করার সময় রিটেন আর্নিংয়ের ওপেনিং ব্যালেন্স আগে লিখতে হয়, তো আমরা এখানে সেটাই আগে লাগবো। রিটেন্ড আর্নিং ওপেনিং, রিটেন্ড আর্নিংস ব্র্যাকেটে লিখি আমরা ওপেনিং। তার মানে আগে যে রিটেন আর্নিংয়ের ব্যালেন্স ছিল সেইটা আমরা আগে লিখবো। সেটা লেখার পরে আমাদের দেখেন এখানে 2টা সালের ব্যালেন্স শিট দেওয়া আছে, কম্পারেটিভ ব্যালেন্স শিট, যেটা হলো 2010 2011। তো এখানে 2010 এর যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা ওপেনিং ধরবো, আর 2011 এর যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা এন্ডিং ধরবো। আর এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে সেগুলো আমরা ব্যবহার করব। তো আমাদের এখানে দেখেন রিটেন আর্নিং ওপেনিং ছিল কত? এই যে 13,000, যেটা 2010 এর ছিল। তো 13,000 আমরা আগে লিখবো। তো আমরা জানি এই রিটার্ন আর্নিংয়ের সাথে আমাদের নিট প্রফিট যোগ হয় আর ডিভিডেন্ড বিয়োগ হয়। তো আমরা এখানে লেস ডিভিডেন্ড। তো দেখেন আমাদের এই ডিভিডেন্ড পেইড যেটা, সেটা আমাদের অঙ্কে কোন জায়গায় আছে সেটা আমাদের দেখেন সমন্বয়তে আছে। দেখেন 4 নম্বর সমন্বয় বলা হয়েছে ডিভিডেন্ড টোটালিং টাকা 6,000 আর ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ডিউরিং দ্য ইয়ার। বলা হয়েছে ডিভিডেন্ড টোটাল ঘোষণা করা হয়েছে 6,000 টাকা এবং পেইডও করা হয়েছে 6,000 টাকা। তো সেই 6,000 টাকা আমরা এখানে বাদ দেব। আর এখান থেকে আমরা রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড বাদ দিলে যেটা পাবো সেটা 7,000। তো এরপরে দেখেন এর সাথে আমরা নিট প্রফিট যোগ করি, তো আমাদের প্লাস নিট প্রফিট। তো আমরা সেই নিট প্রফিট এখানে লিখবো। যেহেতু দেখেন এখানে আমরা নিট প্রফিটই বের করব, তাই আমাদের নিট প্রফিটের টাকা এখানে আমাদের নেই, এখানে আমি একটা ফুটা দিয়ে রাখলাম। এই নিট প্রফিট যোগ করার পরে যেটা হবে সেটা হলো আমাদের রিটেন আর্নিং, রিটেন আর্নিং ক্লোজিং। তো দেখেন এই রিটেন আর্নিং ক্লোজিং যেটা আমরা বের করব, অর্থাৎ এই নিট প্রফিট যোগ করে, সেটা আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 14,500। তাই আমি এই 14,500 আগে লিখলাম। তো দেখেন এই যে আগের যে 7,000 থেকে এই নিট প্রফিট যোগ করে হবে 14,500। তার মানে এইটা আর এইটার সমষ্টি যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই এখন এইটা থেকে যে কোনো একটা দেওয়া আছে 7,000, তাহলে 7,000 বাদ দিলে বাকিটা পেয়ে যাব। তার মানে এই ক্লোজিং রিটেন আর্নিং 14,500 যে টাকা রয়েছে তার সাথে যদি আমি এই 7,000 এখন বাদ দিই তাহলে আমরা নিট প্রফিট পাবো, আর সেই নিট প্রফিটের পরিমাণ হলো 7,500। আর যেটাকে আমরা এখানে লিখবো ব্যালেন্সিং ফিগার, তার মানে বিএফ সংক্ষেপে। ব্যালেন্সিং ফিগার বলতে যেটা বের করা হয়েছে সেটাকে বোঝানো হয়েছে এখানে।
তো এই যে এই নিট প্রফিট আমরা এবার অঙ্কে এখানে লিখব। তো আমাদের নিট প্রফিট 7500 আমরা এই জায়গায় লিখলাম। এরপরে আমাদের এই নিট প্রফিটের সাথে আমাদের কিছু সমন্বয় হয়, সেটা আমরা আগ ভিডিওগুলোতে শিখেছি। তো এখানে আমাদের যে সমন্বয়গুলো হয় সে 5 ধরনের সমন্বয় এখানে আসে, যার একটি হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মানে নন ক্যাশ এক্সপেন্স যেটা, এরপরে ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি কোনো লাভ হয় আর কোনো লস হয় এটা। তো আমরা সেইগুলো প্রথমে আমরা এক এক করে এখান থেকে মেলাবো। তো আমাদের এখানে দেখেন প্রথমে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে 11,000। তো আমাদের দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত, এখন আছে কত 8,800। তাহলে আমাদের এইটা কারেন্ট অ্যাসেট, আমরা কারেন্ট অ্যাসেট ক্যাশ যাবে না, এখানে ক্যাশ আমরা শেষে লিখি। তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন ছিল 11,000, এখন আমাদের 8,800 আছে। তার মানে বুঝতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছে, আর ডিক্রিজ হওয়া মানে কি ক্যাশ পাওয়া, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হলে যোগ হবে, যেহেতু ক্যাশ আমরা পাচ্ছি ডিক্রিজ হলে যোগ হবে। আর যাবতীয় কারেন্ট অ্যাসেট সবই একই নিয়মে, তার মানে কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে যোগ। তাহলে আমরা সেই সমন্বয় এখানে আমরা লিখি। প্রথমে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তো ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ছিল হলো 11,000 মাইনাস 8,800। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে আমাদের যে টাকা আসে সেইটা আমরা এখানে লিখব, অর্থাৎ আমাদের 2,200। তো আমরা সেই 2,200 আমাদের যোগ হবে, আমরা এই জায়গায় লিখলাম। তো এরপরে আমাদের যে কাজটি সেটি আমাদের দেখব যে আর কোনো কারেন্ট অ্যাসেট আছে কি না। পর্যায়ক্রমিক অ্যালাউন্স ফর ব্যাড ডেট এটা আসবে না। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটাও আমাদের একটা কারেন্ট অ্যাসেট। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখেন ইনক্রিজ হয়েছে, তার মানে যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে যদি যোগ হয় তাহলে ইনক্রিজ হলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাই আমরা এখানে লিখব ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি সংক্ষেপে লিখি। এখানে আমাদের এই 22,000 থেকে আমরা মাইনাস করব 20,000, তার মানে আমাদের এখানে 2,000 আসবে, আর সেই 2,000 আমাদের এখানে বিয়োগ হবে। তো এরপরে দেখেন আমাদের এরপরে কি আছে, ইকুইপমেন্ট এখানে আসবে না, প্রিলিমিনারি এক্সপেন্স এখানে আসবে না। তবে প্রিলিমিনারি এক্সপেন্স আসবে, সেটা কিভাবে দেখেন। প্রিলিমিনারি এক্সপেন্স একটা অ্যাসেট যেটা হলো আমাদের অবলোকন করা হয়, এটা একটা প্রাথমিক খরচ, এটা আমাদের অবলোকনযোগ্য খরচ। তো এটা আমরা প্রাথমিকভাবে সম্পদ হিসেবে দেখানো হয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেক বছরে একটা অংশ অবলোকন করা হয়, তার মানে নন ক্যাশ এক্সপেন্স যেটা। তো সেইটা দেখেন আমাদের এখানে প্রিলিমিনারি এক্সপেন্স আছে 2,000, আর এখানে দেখেন 11 সালে আছে 1,000, তার মানে 1,000 টাকা অবলোকন করা হয়েছে। তো সেটা আমরা এখন লিখব রিটেন অফ প্রিলিমিনারি এক্সপেন্স বলে, যেহেতু এটা নন ক্যাশ এক্সপেন্স, আর নন ক্যাশ এক্সপেন্স হলে সেটা যোগ হয়। তো আমরা এখানে লিখব রিটেন অফ প্রিলিমিনারি এক্সপেন্স। তো রিটেন অফ প্রিলিমিনারি এক্সপেন্স আমাদের এখানে 2,000 মাইনাস 1,000, তাহলে আমাদের এখানে 1,000 আসে, আর যেটা আমাদের এখানে যোগ হবে। তো এরপরে আমরা যে কাজটি করব সেটা দেখেন যে আমাদের এখানে কারেন্ট অ্যাসেট আর নেই, এবার আমরা লিখব কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস এখানে আমাদের অ্যাকাউন্টস পেবল, যদিও অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা কারেন্ট লায়াবিলিটিস হিসাবে না, এটা ডিপ্রিসিয়েশন মানে যার ডিপ্রিসিয়েশন তার থেকে বাদ যায় সেই হিসাবে কিন্তু এটা লায়াবিলিটিসে দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা ডিপ্রিসিয়েশন বের করব, সেটা পরে করি আমরা। তো আমাদের দেখেন কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্টস পেবল আছে ছিল কত 6,500, এখন কত 4,000, তার মানে 2,000 টাকা কি হয়েছে, 2,000 টাকা আমাদের এখানে ডিক্রিজ হয়েছে। মনে রাখবেন অ্যাকাউন্টস পেবল ডিক্রিজ হওয়া মানে কি পাওনাদারকে পরিশোধ করা, আর পাওনাদার পরিশোধ করলে আমাদের ক্যাশ কমে যায়, আর ক্যাশ কমে যাওয়া মানে এখানে বিয়োগ। তার মানে অ্যাকাউন্টস পেবল যদি কমে তাহলে বিয়োগ হয়, তার মানে যাবতীয় কারেন্ট লায়াবিলিটিস যদি কমে তাহলে বিয়োগ হয়, আর যদি বাড়ে তাহলে যোগ হবে। তো আমরা সেটা এখানে লিখি ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল। তো অ্যাকাউন্টস পেবল আমাদের এখানে ছিল দেখেন 6,500, আর এখন আমাদের আছে কত 4,000, তাহলে আমাদের এখানে কমেছে কত 2,500, যেটা আমাদের এখানে কি হবে বিয়োগ হবে। এরপরে দেখেন আমাদের ট্যাক্স পেবল, এটা একটা লায়াবিলিটিস, ট্যাক্স পেবল এটা দেখেন ছিল 1,000 এখন 2,000, তার মানে ইনক্রিজ হয়েছে, তার মানে এটা যোগ হবে। তাহলে আমরা এখানে লিখি ইনক্রিজ ইন ট্যাক্স পেবল। তো ট্যাক্স পেবল আমরা এখানে ইনক্রিজ হয়েছে 2,000 থেকে মাইনাস 1,000, তার মানে 1,000 ইনক্রিজ হয়েছে, আর সেই 1,000 আমাদের এখানে যোগ হবে।
এরপর দেখেন ট্যাক্সেবল কমন স্টক যাবে না, প্রিমিয়াম অন কমন স্টক যাবে না, রিটার্ন আর্নিং যাবে না। তো আমাদের এইবার এখান থেকে আমরা সমন্বয়গুলো আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে কি আছে দেখি। প্রথমে দেখেন ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং 2011, বলা হয়েছে 2011 সালে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 5000 টাকা, যেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। এরপরে দেখেন ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ড। ফুললি ডিপ্রিসিয়েট বলতে এমন মানে এটা এমন একটা জিনিস যেটা ডিপ্রিসিয়েশন হয়ে গেছে, যেটা কারবার থেকে মুছে ফেলতে হবে, এটা ডিসকার্ড করা হয়ে গেছে। তো আমাদের সেই ইকুইপমেন্ট যার ডিপ্রিসিয়েশন 1000ই হয়ে গেছে, কস্ট প্রাইস 1000, ডিপ্রিসিয়েশনও 1000 হয়ে গেছে, তার মানে আমাদের এইটার ফলে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মুছে ফেলতে হবে। তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 4500, যদি 1000 আমরা মুছে ফেলি তাহলে থাকে 3500। কিন্তু দেখেন অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আর রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্ট, ওই একই কথা, তার মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থেকে এটা রিমুভ করতে হবে। তার মানে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হলে দেখেন ডিপ্রিসিয়েশন ছিল কত 4500, কিন্তু 1000 মুছে ফেললে আমাদের থাকার কথা ছিল কত 3500, তার মানে এখানে 3500 থাকার কথা ছিল, কিন্তু দেখলাম 5500 আছে। তার মানে কি আমার বেড়েছে, কত টাকা বেড়েছে চলতি বছরে? নিশ্চয়ই 2000, আর 2000 বেড়েছে বলেই তো আমার 5500 হয়েছে। তো সেটা আমরা একটা ওয়ার্কিং করে আপনাদেরকে এখানে দেখাই, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। তো আমরা এখানে লিখবো ওয়ার্কিং 2, আর আমরা এখানে লিখবো ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেখেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থেকে যেহেতু আমরা এটা বের করব, তার মানে আমাদের এখানে লিখতে হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওপেনিং, আমরা ওপেনিং বলে লিখি, যেহেতু আমাদের 2টা বছরের তথ্য এখানে দেওয়া আছে। তো ওপেনিংয়ে আমাদের ছিল দেখেন ওপেনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 4500, তো আমরা এখানে 4500 যোগ মানে আগে লিখবো। তো এবার দেখেন আমাদের লেস, আমরা যে ইকুইপমেন্টটা আমাদের ফুললি ডিপ্রিসিয়েট হয়ে গেছে সেটা মুছতে হবে, তার মানে আমরা লিখবো ফুললি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ ইকুইপমেন্ট, তার মানে আমরা লিখবো লেস ফুললি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট, মানে যাই ইকুইপমেন্ট আমরা সংক্ষেপে লিখি। তো সেটা আমাদের ছিল এখানে কত না, পুরোটাই লিখি 1000, সেই 1000 আমরা বাদ দিয়ে আমরা পেলাম এখানে 3500, তো এইটাই আমাদের থাকার কথা ছিল। এবার দেখেন আমাদের চলতি বছরের নিশ্চয়ই একটা ডিপ্রিসিয়েশন আছে, আর সেই ডিপ্রিসিয়েশন আমরা এখানে যোগ করব, আর সেই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের যোগ করে হবে যেটা এখানে ফুটা দিয়ে রাখি, সেই ডিপ্রিসিয়েশনটা আমরা এখনো পাইনি, আর সেটা যোগ করেই আমাদের এখানে হবে ক্লোজিং ডিপ্রিসিয়েশন। তো আমরা সেই ক্লোজিং ডিপ্রিসিয়েশনটা অলরেডি পেয়ে গেছি। তো ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমি সংক্ষেপে লিখছি, ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল আমাদের কত 5500। তাহলে নিশ্চয়ই আমাদের এইটা আর এইটা মিলে যদি 5500 হয়, তার মানে এখন এই 5500 থেকে যদি আমরা এই দুইটা যে কোনো একটা বাদ দিই তাহলে আরেকটা পাবো। তো যেহেতু আমাদের 3500 আছে, তাহলে এই 3500 বাদ দিলে আমরা নিশ্চয়ই ডিপ্রিসিয়েশনটা পাবো, যেটা আমাদের কত হবে 2000, আর এইটাই আমরা এখানে লিখবো ব্যালেন্সিং ফিগার, মানে এইটা আমাদের বিয়োগ করে বের করা হলো। আর এইটাই আমরা এই যে এখন নন ক্যাশ এক্সপেন্স যোগ হয়, তাই আমরা এখানে লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স তাহলে নিশ্চয়ই আমাদের এখানে 2000। তো এবার আমাদের আর কোনো আইটেম এখানে বাদ রইল না। এবার আমরা কি করব, এটা যোগ বিয়োগ করে আমরা শেষ টাকার ঘরে বসাবো, যেটা আমাদের ব্যালেন্স হবে। হ্যাঁ, আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, যেটা আমাদের এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। দেখেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট ছিল আগের বছরে 1000, আর এখন আমাদের এখানে 800, তার মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডিক্রিজ হয়েছে আমাদের 200 টাকা। তো এটা এইভাবে মনে রাখবেন যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীত, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ হয় তাহলে যোগ হতো, তাহলে নিশ্চয়ই অ্যালাউন্স ফর ব্যাড ডেট যদি ডিক্রিজ হয় তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখব ডিক্রিজ ইন, আমাদের এটা খেয়াল করা হয়নি, তবে এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তা আমরা এখানে লিখব ডিক্রিজ অ্যালাউন্স ফর ব্যাড ডেট, ডিক্রিজ অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তো ডিক্রিজ অ্যালাউন্স ফর ব্যাড ডেট আমাদের এখানে 200, যেটা আমাদের বিয়োগ হবে, আর এটা আমরা বিয়োগ করে আমাদের টোটাল ব্যালেন্স হবে 1500। আর এইটা আমরা ওই নিট প্রফিটের সাথে যোগ করব, আর যোগ করলে আমরা পাবো 9000, আর যেটাকে লিখবো আমরা নিট ক্যাশ প্রোভাইডেড বাই
অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই পর্যায়ে এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। তো দ্বিতীয় ধাপ আমাদের ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা সেটা আগে লিখে নিই, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের দুইটা আইটেম যায়, একটা হলো ফিক্সড অ্যাসেট আর একটা হলো আমাদের ইনভেস্টমেন্ট। তো আমাদের এখানে দেখেন ফিক্সড অ্যাসেটের সম্পর্কে আমাদের বলেই দিয়েছে যে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড। তার মানে আমাদের এই যে ইকুইপমেন্ট যে ক্রয় করা হয়েছে 5000 টাকা, এটা আমাদের একটা ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা এটা আগে যোগ করে নিই যে আমাদের পারচেজ অফ ইকুইপমেন্ট, আর এটা ইকুইপমেন্ট পারচেজ করলে আমাদের কারবার থেকে ক্যাশ চলে যায়, পারচেজ অফ ইকুইপমেন্ট। আর একটা দিক থেকেও বোঝা যায় যে ইকুইপমেন্ট ক্রয় করলে ইকুইপমেন্ট বৃদ্ধি পাচ্ছে, আর ইকুইপমেন্ট মানে কারেন্ট অ্যাসেটের মতোই ফিক্সড অ্যাসেটও যদি বৃদ্ধি পায় তাহলে সেটা বিয়োগ হয়। তো আমাদের এখানে 5000 টাকা আমাদের বিয়োগ হবে পারচেজ অফ ইকুইপমেন্ট বলে। তো এরপরে দেখেন আমাদের আর কোনো ফিক্সড অ্যাসেট এখানে আছে কিনা নেই। আমাদের এখানে ফিক্সড অ্যাসেট ছিল 15000, আর এখন দেখেন 9000, 19000, তার মানে 4000 টাকা বেড়েছে। কিন্তু আমরা এখানে পারচেজ পাচ্ছি 5000। কারণ হলো যে 1000 টাকা যে ইকুইপমেন্ট ছিল আমাদের ফুলি ডিপ্রিসিয়েট হয়ে গেছে, সেই 1000 আগে 15000 থেকে বাদ দেবো, তাহলে থাকার কথা ছিল কত, 14000। কিন্তু দেখলাম এখন 19000, তার মানে 5000ই বেড়েছে, তার মানে আমাদের এটা মিলে গেল। আর কোনো ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট আমাদের কারবারে নেই। এবার আমাদের এটাই আমরা লিখবো, এটাই আমরা বিয়োগ করে, অর্থাৎ এইটাই আমাদের ব্যালেন্স আসছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই মাইনাস ফিগার আসছে। তো আমরা এখানে লিখবো নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে লিখবো নিট ক্যাশ ইউজড, যেহেতু এটা মাইনাস ফিগারে আছে, নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা তৃতীয় ধাপে চলে যাব। আর তৃতীয় ধাপে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের যে আইটেমগুলো যায় সেটা হচ্ছে যে প্রিফার্ড স্টক, কমন স্টক, ট্রেজারি স্টক, এরপরে মর্টগেজ লোন, বন্ডস পেবল ইত্যাদি। আর এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে এইগুলোর ফলে যদি আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ক্যাশ ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। অর্থাৎ যে আইটেমগুলো আমি বললাম এইগুলো যদি ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ডিক্রিজ হয় বিয়োগ, কারণ এইগুলো ইনক্রিজের ফলে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হয়। আর যে একটি আইটেম সেটি হচ্ছে ডিভিডেন্ড, যদি ডিভিডেন্ড পেমেন্ট করা হয় সেটা আমাদের এখান থেকে বিয়োগ হবে। তো আমাদের সেটা আমরা একে একে এখান থেকে করব। তো আমাদের এখানে প্রথমে দেখেন যে আমাদের বলা হয়েছে 200 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যুড অ্যাট টাকা 15 পার শেয়ার। বলা হয়েছে 200টি শেয়ার ইস্যু করা হয়েছে, যার প্রতিটির দাম কত, 15, যার প্রতিটির দাম 15 টাকা করে। তাহলে আমাদের এখানে 200 গুণ 15 করলে যেটা হবে সেটা আমাদের কমন স্টক ক্যাপিটাল, যেটা আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে সেটা লাগবো ইস্যুয়েন্স অফ কমন স্টক, ইস্যুয়েন্স অফ কমন স্টক। তো এই কমন স্টক আমাদের শেয়ার ছিল 200, আর আমরা 15 টাকা করে ইস্যু করছি, তার মানে আমাদের এখানে আসবে হলো 3000 টাকা আমাদের আসবে। এটা আমাদের যোগ হবে, কারণ এটার ফলে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে। এরপরে দেখেন আমাদের এইটাই আমরা এখান থেকে মিলাবো। আমাদের এখানে দেখেন কমন স্টক ছিল 1 টাকা 10 পার ভ্যালু 25000, যার বছর পরে দেখেন 27000, তার মানে আমাদের 2000 বেড়েছে। কিন্তু আমরা এখানে যে 3000 লিখলাম, তাহলে আমাদের আর 1000 কোথায়, ওই যে আমরা প্রিমিয়াম, দেখেন শেয়ারের দাম ছিল 10 টাকা করে কিন্তু আমরা বিক্রি করি 15 টাকা করে, তাহলে 5 টাকা করে প্রিমিয়াম, সেই 5 টাকা করে গুণ করলে আমাদের 1000 আসে, যেটা আমরা একবার এখানে ইস্যুয়েন্স অফ কমন স্টক বলে লিখেছি। তাই আমাদের এই প্রিমিয়ামটা আলাদাভাবে লেখা লাগবে না, এটা এর মধ্যেই অন্তর্ভুক্ত আছে। তো এরপরে আমাদের এখানে দেখেন আমাদের শেষে বলে দিয়েছে ডিভিডেন্ড পেইড করা হয়েছে 6000, তাই আমরা এখানে ডিভিডেন্ড পেইড বলে দেখবো, পেমেন্ট অফ ডিভিডেন্ড, পেমেন্ট অফ ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডের টাকা আমাদের এখানে কত, 6000, যেটা আমাদের এখানে বিয়োগ হবে। তো আমাদের এখানে যোগ বিয়োগ করলে আমাদের এখানে -3000 আসে, আর সেটাকে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড বাই, নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর এই তিনটা অ্যামাউন্ট আমাদের যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে আমাদের এখানে 1000, যেটা আমাদের নেট ক্যাশ ইউজড ডিউরিং দ্য পিরিয়ড।
তো আমরা এখানে লিখব নিড ইনক্রিজ ইন ক্যাশ লিখলেও হবে, আমরা সংক্ষেপে লিখি নিড ইনক্রিজ ইন ক্যাশ। তো নিট ইনক্রিজ ক্যাশ আমাদের 1000, আর আমাদের দেখেন ওপেনিং ব্যালেন্স আমাদের ক্যাশের পূর্বের ব্যালেন্স ছিল 3000, যেটা আমাদের যোগ হবে, তার মানে আমাদের অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো আমরা সেটা এখানে যোগ করি, অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো এই ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমাদের 3000, যেটা আমাদের যোগ করে হবে 4000, আর এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স, আর এটা আমরা এখানে লিখবো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।